শুরুতেই কিছু কথা বলে নিতে চাই। একটা ছেলে সবসময় চায় তার একটা প্রিয় মানুষ হোক, যে তাকে বুঝবে, যাকে সে আগলে রাখবে। ছেলেরা কোনো এক্সপেন্সিভ গিফট চায় না, ছেলেরা দামি দামি কোনো উপহার চায় না। কোথাও ঘুরতে নিয়ে চলো, এখানে চলো, ওখানে চলো, ছেলেরা কখনোই এগুলো চায় না। ছেলেরা কোনো এক্সপেন্সিভ না, ওরা ভীষণই চাপা স্বভাবের। বন্ধু দ্বারা ছেলেরা কষ্ট পায়, ভালোবাসার মানুষ দ্বারাও ছেলেরা কষ্ট পায়, বাবা মা দ্বারাও ওরা কোথাও না কোথায় কষ্ট পায়। ছেলেরা শুধুই চায় মানসিক শান্তি, আর তাদের মানসিক শান্তি দেবার মতো একটা মানুষ। ছেলেরা বরাবরই তো চাপা স্বভাবের হয়। ওরা ওদের কান্না, ওদের কষ্ট কখনো না কারো সামনে শেয়ার করে না। তাই বলে যে ছেলেরা কান্না করে না, আসলে সেটা কিন্তু না, তারাও কান্না করে, হয়তো সেটা লোকচক্ষুর আড়ালে। আর সেই কান্নাটা হয় পাহাড় পরিমাণ কষ্টের কান্না। আজকের গল্পটা মূলত এই বিষয়কে ঘিরে। শুরুতেই চলে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বরাবরই আপনাদের ভাই প্রিন্স আহমেদ সুজন। যদিও আমি ওইরকম গোছিয়ে কথা বলতে পারি না বা লিখতেও পারি না, তারপরেও জাস্ট আপনাদের জন্যই একটু লেখার ট্রাই করা। এবার চলেন গল্পে ফেরা যায়। দেখ প্রিন্স, তোকে অনেকবার বলেছি ভালো একটা চাকরি কর। আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুই তারপরও কেন বুঝতে পারছিস না? দেখো মাইয়া, তুমি কিন্তু ভালো করে জানো আমি চাকরি খোঁজার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু কিছুতে যেন হয়ে উঠছে না। আমাকে আর একটু সময় দাও। আর কত সময় দেবো বল? অনেক তো হলো, একটু বোঝার ট্রাই কর। এভাবে আর কতদিন? আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমি তো ট্রাই করছি, তাই না? এখন না হলে আমি কি করব বলো? সেটা আমি বুঝতে চাই না। আমি শুধু এটাই জানি যে তুই যে করেই হোক একটা চাকরি ম্যানেজ করবি। আর তুই খুব ভালো করেই জানিস আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আরে শোনা, আমি জানি তো আমার বাবুটা আমায় অনেক ভালোবাসে। আচ্ছা, এখন এই কথাগুলো বাদ দাও তো, এখন কেমন আছো সেটা বলো। এই তো ভালো। এভাবে আমি আর মায়া কথা বলছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মায়া আমার কে। তারপরও আপনাদের বোঝানোর জন্য বলছি, মায়া হলো আমার গার্লফ্রেন্ড, আর হ্যাঁ, সিনিয়র গার্লফ্রেন্ড। আমাদের প্রেম কিভাবেই বা হলো সেটা না হয় পরেই জানতে পারবেন। হঠাৎ একটু পর মায়ার ফ্রেন্ড রাফি চলে আসলো। এই রাফি ছেলেটাকে আমার একদম পছন্দ হয় না। মায়াকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে বুঝতেই চায় না। তারপরও বাধ্য হয়ে এই বিষয় নিয়ে আর কথা বলি না। রাফি এসে আমাদেরকে বলল, হাই, কেমন আছিস তোরা? আর ভাইয়া, তোর কি খবর? আর তুই দিন দিন এমন শুকিয়ে যাচ্ছিস কেন? বাসায় কিছু খাস না নাকি? হ্যাঁ, আরে দূর, আজের কথা বাদ দে তো। আমি ঠিকই আছি, তোরা তো পাম্মারা লাগবে না। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা যাই হোক, তোর এখানে কি করছিলি রে? আর আমি এখানে এসে কি খুব বড় ভুল করে ফেলেছি? ভুল না, মহা ভুল করে ফেলেছিস। শালা কাবাব মে হাড্ডি হতে এসেছে, আবার বলে কিনা যে এখানে সে কোনো ভুল করেছে কিনা। কে প্রিন্স, তুমি কি আমাকে মনে মনে কিছু বলছো নাকি? আরে আরে না ভাইয়া, আপনাকে কি বলবো? শালা দেখি মনের কথা বুঝতে পারে। তখন মায়া বলল, আরে না, ভুল করবি কেন? আর এখানে বস। আর কি অবস্থা তোর? তখন আমি মায়াকে বললাম, কি ব্যাপার মায়া, ও আমাদের এখানে বসে কি করবে? আর আমাদের তো পার্সোনাল কথা থাকতে পারে, তাই না? প্রিন্স, আমি থাকায় মনে হয় তোমরা বিরক্ত হচ্ছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে না, চলে যাবে কেন? থাক, সমস্যা নেই। মায়ের কথা শুনে আমার রাগটা অনেক পরিমাণে বেড়ে গেল, কেননা এই রাফি ছেলেটাকে আমি সহ্যই করতে পারি না। কেমন যেন গায়ে পড়া স্বভাব, আর মায়ের দিকে কেমন যেন লোভাতুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইটা দেখলে আমার শরীর যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। মায়াকে অনেকবার বলেছি যে এই রাফি ছেলেটার সাথে না মিশতে, কিন্তু মায়া আমার কোনো কথাই শুনতে চায় না। সে বলে রাফি ওর ভালো ফ্রেন্ড। এরপর থেকে আমি নিজেই বলা বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি মায়ের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম যে আমি আর মায়া যখন একসাথে থাকবো তখন যেন এই রাফি ছেলেটা না আসে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এই রাফি ছেলেটা চেষ্টার মতো আমি আর মায়া যেখানে থাকবো সেখানে চলে আসে। আমার রাগটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে আমি মায়াকে বলে ওইখান থেকে চলে আসলাম। ওইদিকে রাফি মায়াকে বলছে, দোস্ত, এই প্রিন্স ছেলেটাকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তোকে কতবার বললাম ওর সাথে প্রেম করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। সিনিয়র হয়ে তুই কিনা জুনিয়র একটা ছেলের সাথে প্রেম করছিস, এটা কেমন হয়ে যাচ্ছে না? আমার কথাটা একটাবার ভেবে দেখিস। দেখ রাফি, বন্ধু আছিস, বন্ধু থাক, গার্জিয়ান হতে আসিস না। আর আমি কার সাথে প্রেম করব আর না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তোর নাক না গলালেও চলবে।
এর আগেও তোকে আমি এটা নিয়ে বিবেচনা করতে বারণ করেছিলাম। আবারও সেম একই কথা বলছি। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তাতে তোর ভালো লাগুক আর না লাগুক কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কথাটা বলে আমি ভুল করে ফেলেছি। আচ্ছা বাবা, সরি, আর কখনো বলবো না। তুই এটা ভাবিস না মায়া যে আমি তোকে এত সহজেই প্রিন্সের হতে দিব। তোকে আমি ভালোবাসি, তোকে যে করেই হোক আমার করে ছাড়বো। এতে আমার যত কাঠখড় পোড়ানো লাগবে আমি পোড়াবো। আচ্ছা ঠিক আছে, আর চল ভার্সিটিতে যাই। ঠিক আছে চল। এদিকে আমি মায়ের ওখান থেকে ক্যাম্পাসে চলে আসলাম। এখন আমি আমার মায়ের সম্পর্কে বলছি। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার বাবা একটা মুদি দোকান করে, আর আমার ছোট্ট একটা বোন আছে, নাম মিম। আর আমার আম্মু গৃহিণী। আর ওইদিকে মায়া বড়লোক ঘরের মেয়ে। তার বাবা অনেক বড় ব্যবসায়ী, কিন্তু মায়ার ভিতর বিন্দু পরিমাণও অহংকার নেই। সে অনেক সাদামাটা, বলতে গেলে একটু রাগী প্রকৃতির মানুষ, বাট তার মনটা অনেক নরম। আর চলেন আমাদের প্রেমটা কি করে হয়েছিল সেটা আপনাদেরকে বলে দেই। আসলে আমি বরাবরই একটু লাজুক প্রকৃতির, কারোর সাথে তেমন একটা কথা বলি না, আর মেয়েদের সাথে তো নাই। আমি বরাবরই মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলি। এটা রিয়েল লাইফেও আমি মেয়েদের সাথে কথা বলতে অনেক আনইজি ফিল করি। মায় হলো আমার এক ব্যাচ সিনিয়র। আমাদের পরিচয়টা হয়েছিল একটা র্যাগিংয়ের কারণে। তাহলে চলেন কিভাবে পরিচয়টা হয়েছিল সেটা আপনাদেরকে বলে দেই। ভাইয়া, ও ভাইয়া, ঘুম থেকে উঠ না। আজকে না তোর কলেজের ফার্স্ট দিন। কি রে ভাইয়া, কলেজে যাবি না? সে কখন থেকে ডাকছি, এখনো তো উঠছিস না। ওঠ না ভাইয়া। মিমের ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি মিমকে বলি, কিরে বোন, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আরে ভাইয়া, তুমি না আজকে ভার্সিটিতে যাবে, সেটা কি তোমার মনে আছে? কত বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো। আমি ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে। তখন আমি মিমকে বললাম, তুই আমাকে আরো আগে ডেকে দিবি না? আমি তো সেই কখন থেকেই তোমাকে ডাকছি, তুমিই তো উঠছো না। এতে আমার কি দোষ বল? হয়েছে হয়েছে, আর দোষ ভুল দেখতে হবে না। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই মা আমাকে বলল, খাবার টেবিলে বস, আমি তোর জন্য নাস্তা দিচ্ছি। মা, অনেক বেলা হয়ে গেছে, আজকে না হয় ভার্সিটিতে নাস্তাটা করে নেব। দরকার নেই, বাসায় নাস্তা করে দেন তারপর যাবি। আমি জানি এখন যদি আমি মার কথা না শুনি তাহলে মা আমাকে কোনোভাবে বাসা থেকে যেতে দেবে না। তাই বাধ্য ছেলের মতো মার কথা মতো খাবার টেবিলে বসলাম। হালকা কিছু খেয়ে উঠে পড়লাম। তখন মা আমাকে বলল, কি রে, বাকিটুকু খাবি না? না মা, এমনিতে অনেক বেলা হয়ে গেছে, যেটুকু খেয়েছি তাতে অনেক। আর তুমি জোরাজুরি না করলে তো আমি খেতামই না। আচ্ছা ঠিক আছে, আর শোন, এই নে টাকা। আর বাবা, আরেকটা কথা শোন, কারোর সাথে ঝগড়া করবি না, কথাটা যেন মাথায় থাকে। মা, তুমি এই কথা বলতে পারলে? তোমার ছেলে কি ওই রকম বলো? আমি কি কারোর সাথে ঝগড়া করি? আমি না তোমার বাধ্য ছেলে? আর আমি কি তোমার কথা কখনো অবাধ্য হই? হ্যাঁ রে বাবা, আমি জানি তুই আমার বাধ্য ছেলে, তারপরে তো বুঝেছিস মারা এমনই হয়, বুঝতে পেরেছিস? আর সাবধানে যাস বাবা। ঠিক আছে আম্মু, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি সাবধানে থেকো, আর মিমের খেয়াল রেখো। তারপর আমি মার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিমধ্যে এসে দেখি কোথাও রিক্সা দেখা যাচ্ছে না। পড়লাম এক মহা ঝামেলায়। এমনিতে দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার রিক্সাও খুঁজে পাচ্ছি না। কেমনটা লাগে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলাম একটা রিক্সা এদিকে আসে। তারপর রিক্সাটাকে সিগন্যাল দিলাম। তারপর রিক্সাওয়ালাটা আমার কাছে আসলো। আর তখন আমি রিক্সাওয়ালাকে বললাম, মামা, ভার্সিটি যাবেন? জি মামা, উঠেন। তারপর আমি রিক্সায় উঠে ভার্সিটি যাওয়ার জন্য রওনা হলাম। ভার্সিটি পৌঁছে দেখলাম গেটের ভিতর অনেকগুলো বকেরা ছেলে টাইপ কিছু ছেলেপিলে দাঁড়িয়ে আছে, আর ছেলেদের আর বা মেয়েদের র্যাক দিচ্ছে। এটা দেখে আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ আমি শুনেছি ভার্সিটি আসলে সিনিয়র ভাইয়ারা র্যাকিং করে। আমি হঠাৎ ওদের পাশ কাটিয়ে যেতে চাইলে আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, এই ছেলে এদিকে আয়। তখন আমি না বোঝার ভান করে বললাম, জি ভাইয়া, আমাকে বলছেন? তখন ওই বকাটা ছেলেটা আমাকে বলল। হ্যাঁ, তোকেই বলছি। তখন আমি ছেলেগুলোকে বললাম, জি ভাইয়া বলেন, কি বলবেন? বড় ভাইদের যে সালাম দিতে হয় সেটা কি তুই ভুলে গেছিস? আসলে ভাইয়া সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে আমি ভার্সিটিতে নতুন তো, তাই বুঝতে পারিনি। তখন এই ছেলেগুলো নিজেরা নিজেরা কানাঘষা করতেছে। দোস্ত, ছেলেটা মনে হয় বোকা টাইপের।
বুঝতে পেরেছিস? ওকে একটু টাইট দি, কি বলিস তোরা? আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস, আর আমাকে এর মধ্যে টানিস না। আমি শুধু তোদের সাথে বসে আছি, এটাই বুঝতে পেরেছি। তোর কিছু করতে হবে না, তুই শুধু চেয়ে চেয়ে দেখ আমরা কি করি। কর, বাট এমন কিছু করিস না যেটা হিতে বিপরীত হয়ে যায়, বুঝতে পেরেছিস? যেটা করবি লিমিটের মধ্যে থেকে করবি, লিমিটের বাইরে যাস না, পরে আবার আমাদেরই সমস্যা হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আর তোকে এত জ্ঞান দিতে হবে না। আমরা যেটা করব সেটা তোকে না ভাবলেও চলবে। তখন এই বকেটে ছেলেটা আমাকে বলল, ভুল যেহেতু করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। আচ্ছা বলেন ভাইয়া কি শাস্তি? তখনই বকেটের ছেলেটা বলল, এই গেট দিয়ে এখন যে মেয়েটাই প্রথমে ঢুকবে, তুই ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ করবি, এটা হলো তোর শাস্তি। আর যদি প্রপোজ না করিস তাহলে তোর শাস্তিটা এর থেকে ভয়াবহ হবে। কথাটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে, বুঝতে পেরেছিস? ভাইয়া আসলে বলতে চাইছিলাম কি, এই শাস্তিটা না দিয়ে অন্য কোনো শাস্তি দিলে হয় না প্লিজ ভাইয়া? তখন এই বকেটের ছেলেটা বলল, না হয় না, আর যদি বেশি কথা বলিস তাহলে শাস্তিটা এর থেকে আরো বেশি বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এদিকে চিন্তা যেন আমার মাথা গরম হয়ে গেছে আর শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। একটা মেয়েকে প্রপোজ করব, এটা ভাবতেই আমার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। গেটের দিকে তাকিয়ে থাকা অনেকক্ষণ পর দেখলাম একটা সুন্দরী মেয়ে বললে ভুল হবে, যেন আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। মেয়েটাকে দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। আমি মেয়েটার দিকে একাধারে তাকিয়ে আছি, অর্থাৎ মেয়েটা আমাকে এড়িয়ে চলে যাচ্ছে দেখে আমার ঘুরে কাটে। তখন আমি মেয়েটাকে পেছন থেকে ডাক দিয়ে বললাম, এই যে আপু, একটু শুনছেন? জি, আমাকে বলছো? জি আপু, আপনাকেই বলছি। আসলে আপু বলার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো মেয়েটাকে দেখে আমার মনে হলো যে মেয়েটা হয়তো বা আমার থেকে 1 বছর বা 2 বছরের বড় হবে, তাই মেয়েটাকে আপু ডাকলাম। আর মেয়েটার উত্তরে আমি মেয়েটাকে বললাম, জি আপু, আপনাকেই বলছি। আপনাকে একটা কথা বলার আছে। কথাটা বলার আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি বাধ্য হয়ে আপনাকে কথাটা বলতে চাচ্ছি। আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছি। ছেলেটার মুখে কেমন যেন এক মায়া বিরাজ করছে, আর ছেলেটার মায়ায় যেন আমি কেমন হারিয়ে যাচ্ছি। তারপর আমি ছেলেটাকে বললাম, জি বলো, কি বলবে? আসলে আপু, আসলে মানে আই লাভ ইউ। আমি একদম এই কথাগুলো বলে ফেললাম, আর কথাগুলো বলে আমি চোখগুলো বন্ধ করে নিলাম। আর তখন আমি আবার বললাম, সরি আপু, কিছু মনে করবেন না। আসলে এটা র্যাগিং ছিল, বড় ভাইয়ারা আমাকে র্যাগ করেছে, প্লিজ কিছু মনে করবেন না, আর আমাকে মাফ করে দিন প্লিজ আপু। আমি এখনও চোখ বন্ধ করে আছি। তখন মেয়েটা মনে মনে বলছে, উফ, ছেলেটাকে ভয় পেতে দেখে আমি যেন আরও ফিদা হয়ে যাচ্ছি, কেননা ছেলেটার ভয়াত্মক মুখটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছিল। তখন আমি ছেলেটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমি এখনও চোখ বন্ধ করে আছি। একটু পরে হালকা চোখ খুলে দেখি মেয়েটা আমার সামনে আর নেই, হয়তো চলে গেছে। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ এই যাত্রা আমাকে বাঁচিয়ে নিয়েছে। আর ওইদিকে মায় ওর বান্ধবীর কাছে গিয়ে বলছে, জানিস না আজ আমার সাথে কি হয়েছে? আরে গাধি, না বললে জানবো কি করে যে তোর সাথে কি হয়েছে? আরে দোস্ত, তারা বলছি কি হয়েছে। তারপর আমার সাথে যা যা হয়েছে আমি নীলাকে সব বললাম। সব শুনে নীলা বলল, বলিস কি রে দোস্ত, তার ছেলেটা কেমন ছিল রে? আর দেখতেই বা কেমন ছিল? ছেলেটা দেখতে না পুরো হেপ্পি ছিল, পুরো সে কিউটের ডিপা। আর আমি তো প্রথম দেখাই ওর উপরে ফিদা হয়ে গেছি। কি বলিস দোস্ত, যেই মেয়ে কিনা কোনো ছেলেকে পাত্তাই দেয় না, আর সেই মেয়ে কিনা একটা ছেলের উপর ফিদা হয়ে গেছে, এটা শোনা বাকি ছিল। কি করব বল, ছেলেটার মধ্যে কেমন যেন একটা মায়া আছে, যার জন্য বারবার আমাকে ওর প্রতি যেন দুর্বল করে দিয়েছে। কিন্তু প্রবলেম হলো ছেলেটা আমার থেকে জুনিয়র। কি বলিস মায়া, শেষ পর্যন্ত কিনা একটা জুনিয়র ছেলের প্রতি ফিদা হয়ে গেলে? একটাবার ভেবে দেখেছিস যে এটা সমাজ কখনো মেনে নিবে না? কি বলিস নীলা? আরে রাফি, জুনিয়র হয়েছে তো কি হয়েছে, এখন হামেশা জুনিয়র ছেলের সাথে সিনিয়র মেয়ের বিয়ে হয়, এটা কোনো ব্যাপারই না। আর রাফি, তোর চিন্তাধারা একটু ঠিক কর, এখনকার জেনারেশনে এগুলো কোনো ম্যাটারই করে না। আর সমাজের কথা বলি তাই না, কেউ যদি একবেলা না খেয়ে থাকিস, ওই সমাজ কখনো তোর খোঁজ নেবে না। নীলা, তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি?
ভালো কথা বললে তো জ্ঞান হয়ে যাবে, তাই না? তোর তো আবার ভালো কথা হজম হয় না। নীলা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক করে কথাবার্তা বল, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, কি করবি তুই আমার? আরে তোদের ঝগড়া থামাবি? কি সব বাচ্চাদের মতো ঝগড়া করে দিয়েছিস। আর রাফি, ভালো করে একটা কথা শুনে নে। আমার যাকে ভালো লাগবে আমি তাকেই আমার জীবনের সঙ্গী করব। সে হোক জুনিয়র আর হোক সিনিয়র, সেটা আমারও একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। ঠিক আছে, আমার যেহেতু কথা বলার কোনো রাইটস নাই, তাহলে আমি এখানে থেকে কি করব? ঠিক আছে, তোরা তোদের মতো থাক, আমি গেলাম। তোকে কেউ বলেনি যে তোর কথা বলার কোনো অধিকার নেই? হ্যাঁ, তোর কথা বলার রাইট আছে, বাট কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার রাইট নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোর এই ব্যক্তিগত বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবো না। এটা বলে রাফি ওইখান থেকে চলে গেল। আর ও মনে মনে নীলার 14 গোষ্ঠী উদ্ধার করছে, কেননা রাফি মায়াকে ভালোবাসে আর নীলা ওর পথের কাঁটা হয়ে সামনে দাঁড়াচ্ছে। আর নীলা খুব ভালো করে জানে যে রাফি মায়াকে ভালোবাসে, কিন্তু রাফি ছেলেটা ভালো না, প্লে বয় টাইপের। তাই মায়াকে সেভ করার জন্যই নীলা বারবার রাফির পথে কাঁটা হয়ে সামনে দাঁড়ায়। তখন নীলা মায়াকে বলে, কি রে মায়া, তা তোর জানেমানটাকে একবার দেখাবি না আমাকে? তোর ছেড়ি কি বলিস এগুলো? আমার বুঝে লজ্জা করে না? আর ও আমার জান এমন হলো কি করে? আমি কি ওকে প্রপোজ করেছি, বা ও কি আমাকে ভালোবাসে যে তুই এগুলো বলছিস? ভালো না বেশি যাবে কোথায়? তোর মতো একটা কিউট মেয়েকেও ভালো না বাসলে ওর জীবনটাই বৃথা। আর তুই এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বারে বা, আমার বান্ধবী দেখি লজ্জাও পায়। আর শোন, এত লজ্জা পেতে হবে না। আর তোমার প্রিয় মানুষটাকে হাতছাড়া হওয়ার আগেই পটিয়ে ফেলো, না হলে দেখবা অন্য কেউ পটিয়ে নিয়ে গেছে। আরে বান্ধবী, এমন করে বলিস না। জীবনে ফার্স্ট টাইম কাউকে দেখে আমার এমন ব্যাকুল হয়ে গেছে। আর তাকে ছাড়া আমি অন্য কাউকে ওর জায়গায় বসাতেই পারবো না। আর যে করেই হোক আমার ওকে লাগবে, এটা এনি হাউ, অ্যাট এনি কস্ট। সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আমার বান্ধবী তো ছেলেটার জন্য পুরো পাগল হয়ে গেছে। এত পাগল হয়ে লাভ নেই, যা করার তাড়াতাড়ি কর, না হলে পরে আমও যাবে আর ছালাও যাবে। ঠিক আছে বান্ধবী, এখন চল ক্লাসে যাই। আচ্ছা চল। তারপর ওরা ওদের ক্লাসে চলে গেল। আর আমি আমার ক্লাসে ঢুকে একদম পেছনের একটা বেঞ্চে চলে গেলাম। আর সেখানে দেখলাম একটা ছেলে বসে আছে। তখনই ওই ছেলেটা আমাকে বলল, কি ভাই, তুমি নতুন নাকি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। জি ভাই, আমি নতুন, আর আজকে প্রথম কলেজে আসলাম। বুঝতে পেরেছি। তা ভাই, আমরা তো সেম এজ আর সেম ক্লাস, তাই না? তো আমরা কি বন্ধু হতে পারি, কি বলো? হ্যাঁ, কেন নয়। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু। আর আমার একটা কথা আছে। কি কথা বলো বন্ধু? আমি তোকে তুই করে বলবো, আর তুই আমাকে তুই করেই বলবি, কেননা তুমি একটা কেমন যেন পরপর লাগে। হ্যাঁ, সত্যি বলেছিস, আমিও তোকে তুই করেই বলবো। তাহলে ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। তারপর ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ওর সাথে আড্ডা দিয়ে ভালোই লাগলো। তার একটু পর ক্লাসে স্যার চলে আসলো। আর স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। তারপর স্যার সবাইকে বসে পড়ল। তারপর স্যার সবাইকে বলল সবার পরিচয় দিতে। তারপর সবাই যে যার পরিচয় দিল। আজকের ক্লাসটা এভাবেই শেষ হয়ে গেল। তারপর আমি যখন বাসার দিকে যাব, ঠিক তখনই গেটের সামনে যাকে প্রপোজ করেছিলাম ওই মেয়েটা আমার সামনে এসে বলল, এই ছেলে, তোমার নামটা জানো কি? জি আপু, আমার নাম প্রিন্স আহমেদ সুজন। ও, বাট আমি তোমাকে প্রিন্স আহমেদ সুজন বলতে পারবো না, শুধু প্রিন্স বলে রাখবো, ঠিক আছে? জি ঠিক আছে আপু, আপনার যেটা ধরে ডাকতে ভালো লাগবে আপনি সেটাই ধরে ডাকিয়েন। আর কিছু বললাম না। আর কিছু বলবেন আপু? না মানে আমার বাসায় যাওয়া লাগতো তো, কেননা দেরি করে বাসায় গেলে আমার আম্মু আমার জন্য চিন্তা করবে। বাহ, মায়ের বাধ্য ছেলে দেখছি। আর শোনো, আমার নাম মায়া। আর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আরে না না আপু, আমি এগুলো লাইক করি না, এজন্য আমার কোনো গার্লফ্রেন্ড এখনো হয়ে ওঠেনি। আর মনের মতো কাউকে পাইনি তো, তার জন্য এগুলো প্রেম ভালোবাসায় এখনো জড়ানো হয়নি। ছেলেটাকে যত দেখি ততই যেন ফিদা হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড যেহেতু নাই, তাহলে তো আমার লাইন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, কোনো মেয়ের সাথে তুমি কথা বলবে না, ঠিক আছে? যদি কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আপু ঠিক আছে, কারোর সাথে কথা বলবো না। কিন্তু আপু, একটা কোশ্চেন করতে পারি? না মানে কিছু মনে না করলে আর কি। হ্যাঁ, কোশ্চেন করো, কোনো সমস্যা নেই। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। আসলে আপু প্লিজ রাগ করবেন না। মানে আমি বলতে চাচ্ছি কি যে আপনি হঠাৎ এমন কথা বললেন কেন?
যে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। আরে গাধা, সেটা সময় হলেই জানতে পারবে। এখন এগুলো নিয়ে মাথা ঘামাবে না। আর কোনো মেয়ের সাথে যেন ভুলেও কথা বলতে না দেখি, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমি এখন যাই। যাবে তো অবশ্যই। আর শোনো, কালকে অবশ্যই আমার সাথে ওই ক্যাম্পাসটার নিচে যে বটগাছটা আছে না, ওইখানে দেখা করবে। দেন তারপরে ক্লাসে যাবে, ঠিক আছে? আচ্ছা আপু ঠিক আছে। মেয়েটার কথা আমার কাছে কেমন যেন অন্যরকম লাগছে। তারপরও আমি না বোঝার ভান করে ওইখান থেকে বাসায় যাওয়ার জন্য চলে আসলাম। আর পথিমধ্যে একটা দোকান থেকে মিমির জন্য কিছু চকলেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর এসে কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। তারপর মিমকে তার চকলেটগুলো পৌঁছিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। টেবিলে বসতেই আম্মু আমাকে প্রশ্ন করলো, কি রে বাবা, কলেজে আজকের দিনটা কেমন কাটলো? কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি। তারপর আম্মু আমাকে খাবার বেড়ে দিল। তারপর আমি খাওয়া দাওয়া করে নিচের রুমে চলে আসলাম রেস্ট নেওয়ার জন্য। তারপর রেস্ট নেওয়ার পর বাইরের দিকে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য। একটু ঘোরাঘুরি করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। আজকে যথারীতি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করতে দেখতে পেলাম আজকের ওই বকেটেগুলো নেই। কারণ কালকে মায়াপু আমাকে র্যাক দেওয়ার কারণে ছেলেগুলোকে ইচ্ছা মতো বকাঝকা করেছে। আর তারপরে ছেলেগুলো আর কাউকে র্যাক দেওয়ার সাহস পায়নি। আর ওইদিকে কিরে মায়া, তুই না বলেছিলি আজকে তোর ওই পিচ্চি কিউটের ডিব্বাটাকে দেখাবি? তা কই সেই তোর কিউটের ডিব্বাটা? এদিকে রাফি নীলার এমন কথা শুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর নীলাও রাফিকে রাগানোর জন্য এমনভাবে বলছে। তখন মায়া নীলাকে বলল, আরে আসবে আসবে, এত প্যারা নিস কেন? ওর সাথে আমার কালকে কথা হয়েছে। কি বলিস, তাই নাকি? তা আমাকে তো বললি না। আরে গাধা, তখন তো তুই চলে গিয়েছিলি। আর আমি যাওয়ার সময় ওকে দেখতে পাই, আর ওর সাথে আমার কথা হয়। কি বললি? তাই নাকি? তা কি জিজ্ঞেস করলি ওকে? আর ওর কি কোনো জিএফ আছে সেটা জিজ্ঞেছিস ওকে? হ্যাঁ, জিগিয়েছি। ওর কোনো জিএফ নেই, আর আমার লাইনটাও একদম ক্লিয়ার। তাহলে তো সেই এখন যত তাড়াতাড়ি পারিস ওকে প্রপোজ করে দে। এখনো কিন্তু তোর লাইনটা ক্লিয়ার আছে, দেখে আবার যেন বেশি দেরি করে না ফেলিস। নীলার কথা শুনে তখন রাফি মায়াকে বলল, মায়া, আরেকবার ভেবে দেখা উচিত ছিল তোর, কেননা এটা তোর জীবনের প্রশ্ন। দেখিস আবার বেশি তাড়াতাড়ি করে ফেলিস না যেন। আমি ভেবে চিন্তে এগোচ্ছি, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুই যেটা ভালো বুঝিস, তারপরেও একবার ভেবে দেখিস। আর এদিকে আমি বটগাছের দিকে লক্ষ্য করলাম ওইখানে মায়াপুর সাথে আরো দুজন বসে আছে। আমি মায়াপুর কাছে যাওয়ার জন্য এগোলাম। আর মায়াপু আমাকে দেখে ওর বান্ধবীকে বলল, নীলা, ওই দেখ দেখ, ওইটাই আমার কিউটের ডিব্বা, আর আমাদের এদিকেই আসছে। আরে বা মায়া, তোর চয়েস আছে বলতে হবে। ছেলেটাকে দেখতে তো হেব্বি। দোস্ত, তোর আগে আমি কেন এই ছেলেটাকে দেখলাম না? তাহলে তো আমি এই ছেলেটির সাথে প্রেম করতাম। কি কিউট রে ভাই, পুরাই অস্থির। এই, সাবধানে কথা বল, এটা আমার জিনিস, বুঝতে পেরেছিস? ওইটার দিকে নজর দিলে না চোখ একেবারে গেলে দেবো। আরে কুল কুল বেবি কুল, এত রেগে যাও কেন? এখন তো এটা তোমার, চাইলেও তো আর আমি ওটাকে নিতে পারবো না, কেননা তোমার আগে ওই কিউটের ডিব্বাটার উপর চোখ পড়েছে। হ্যাঁ, সেটা মাথায় রেখেই কথা বলবি। এদিকে রাফি ওদের কথা শুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওর যেন মাথা পুরো হ্যাং হয়ে গেছে। ও পারছে না এখান থেকে চলে যেতে, আর না পারছে কিছু করতে। তখন আমি মায়াপুর সামনে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তারপর আমি নীলা আর রাফির উদ্দেশ্যে বলতে লাগলাম, আপু আপনারা কেমন আছেন? তখন নীলা আর রাফি বলল, জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আমিও ভালো আছি। তারপর মায়াপু নীলা আর রাফির সাথে আমার পরিচয় করে দিল। আমিও ওদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর নীলা আর রাফি ওইখান থেকে চলে গেল, আর আমি আর মায়াপু বসে বসে কথা বলতে লাগলাম। এভাবেই অনেকক্ষণ কথা বলার পর আমি মায়াপুকে বললাম, আপু আমার তো ক্লাস আছে, আর ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে, যা, আর সাবধানে যাস, আর কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি। ঠিক আছে আপু, আপনি যেটা বলবেন সেটাই হবে। তারপর মায়াপু তার বান্ধবীদের কাছে চলে গেল, আর আমি আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসতেই রায়হান আমাকে বলল, দোস্ত, মায়াপুর সাথে তোর কিসের এত কথা রে? আর না তেমন কোনো কথা না। তারপর আমার সাথে মায়াপুর যা যা কথা হয়েছে সব খুলে পড়লাম। তখন রায়হান আমাকে বলল,
দোস্ত ডাল মে তো কুচ কালা হেরে। মানে কি বলতে চাইছিস তুই? তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না। তোর মুখে যে কথাটা শুনলাম তাতে তো আমার মনে হয় মায়াপু তোকে ভালোবাসে। কি আবোল তাবোল কথা বলছিস? মাত্র 2 দিন হলো পরিচয়, আর এতেই বলছিস মায়াপু আমাকে ভালোবাসে? কথাটা কেমন যেন হয়ে গেল না? আরে শালা, ভালোবাসতে বছর লাগে না, ভালোবাসতে শুধু একটা মুহূর্তই যথেষ্ট। আর মায়াপুর যদি তোকে ভালো নাই বাসে, তাহলে তোরই বা এত কেয়ার কেন করবে? যেখানে ভার্সিটির হাজার হাজার ছেলে মায়াপুর পেছনে পাগল হয়ে পড়ে আছে, আর সেই মায়াপু না তাদের পাত্তা না দিয়ে তোকে কেয়ার করছে। বিষয়টা বুঝতে পেরেছিস কি? দেখ ভাই, আমার এগুলো বোঝার সময় নেই, আর তার মনে কি চলছে না চলছে সেটা আমার দেখারও সময় নেই। আমি এখানে এসেছি পড়াশোনা করার জন্য, তো আমি পড়াশোনাটাই ফোকাস দিতে চাই। বুঝতে পেরেছিস কথাটা? সেটা না হয় বুঝলাম, কিন্তু সামনে দেখে থাকতে হয়। তোর দোস্ত তোকে একটা কথা বলার আছে, আর সেটা হলো মায়াপুর যে বান্ধবীটা আছে না, কি যেন নাম, ও হ্যাঁ, নীলা। তাকে না আমার খুব ভালো লাগে। আই মিন, আমি তাকে লাভ করি। প্লিজ আমাকে একটু ম্যানেজ করে দে না। কি বলিস? তলে তলে এত দূর? আচ্ছা ঠিক আছে, আমি মায়াপুকে বলে তোকে জানাবো নে। ঠিক আছে বন্ধু, তোকে অনেক ধন্যবাদ। আরে শালা, বন্ধুদের মধ্যে ধন্যবাদ দেওয়ার কি আছে? এইভাবে রায়হানের সাথে কথা বলতে বলতে ক্লাসের স্যার চলে আসলো, আর সে আমাদের পড়াতে লাগলো। এভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, আর আমরা বাসায় যাওয়ার জন্য ক্লাস থেকে বের হয়ে বাইরে এসে দেখতে পেলাম রাফি ভাইয়া দাঁড়িয়ে আছে, আর আমাকে একটু সাইডে নিয়ে গিয়ে বলতে শুরু করলো, দেখ প্রিন্স, তোকে আমি ভালোই ভালোই বলছি, মায়া থেকে তুই দূরে দূরে থাকবে। আর যদি আমার কথা তুই অবাধ্য হোস, তাহলে তোর খবর আছে। দেখেন ভাইয়া, আমি কিন্তু মায়াপুর আশেপাশে থাকতে চাই না। মায়াপুর আমাকে তার আশেপাশে থাকতে বলে, আর বলতে হলে তাকে গিয়ে বলেন, আমাকে বলছেন কেন? এই কথা বলতে রাফি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়, আর বলতে লাগে, তোকে যেটা বলেছি সেটা করবি। আর খবরদার, মায়া যেন এই কথা জানতে না পারে। যদি জানে তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ভাইয়া। আমার প্রচুর পরিমাণে রাগ হতে লাগলো, কেননা আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তোলেনি। আর ওর সাহস কী করে হয় আমাকে থাপ্পড় মারা? তারপরেও কিছু করতে পারলাম না বা বলতে পারলাম না। রাফি চলে যাওয়ার পর রায়হান আমার কাছে এসে বলল, কি রে প্রিন্স, তোর গাল লাল হয়ে আছে কেন? আর রাফি তোকে কি বললো রে? আর তুই আমার মনমরা আর তুই আমার মনমরা হয়ে আছিস কেন? তারপর আমি রায়হানকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রায়হানের রাগ যেন মাথায় উঠে গেছে। সে আমাকে বলল, তুই কিছু করতে পারলি না, ওর সাহস কি করে হয় আমার বন্ধুকে মারার? ওর হাত আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব। বাদ দে না বন্ধু, এখানে আমরা পড়তে এসেছি, কোনো গুন্ডামি করতে আসিনি। আর এই বিষয়টা যেন আর কেউ জানতে না পারে, কথাটা মাথায় রাখিস। তাই বলে আমি ওকে এমনি এমনি ছেড়ে দেব? আমি যেহেতু ছেড়ে দিতে পেরেছি, তাহলে তোর সমস্যা কোথায়? থাপ্পড়টা তো আমাকে দিয়েছে। যেখানে আমার রিয়েক্ট করার কথা সেখানে আমি রিয়েক্ট করছি না, অথচ তুই রিয়েক্ট করছিস কেন? বাদ দে না রে ভাই, কি দরকার ওদের সাথে লাগতে যাও? আমরা যেমন আছি তেমনই ভালো আছি। রিয়েক্ট করবো না তো কি করব? হ্যাঁ, তুই আমার একমাত্র বন্ধু, ও তোর গায়ে হাত তুলেছে, ওকে তো আমি দেখে নেব। দেখ বন্ধু, কুকুরের সাথে কখনো কুকুর হতে নেই। তোকে যদি কুকুর এসে কামড় মারে, তাহলে তুই কি ওকে কামড় মারবি? মোটেও না। তাই আমি বলছি, এসব বিষয় যেন আর পাসকান না হয়। তারপর আমি আর রায়হান বাসায় চলে আসলাম। বাসায় এসে প্রতিদিনের রুটিন অনুযায়ী সব কিছু করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় ভার্সিটিতে চলে আসলাম, আর হাসি দেখতে পেলাম বটগাছের নিচে নীলা, মায়া আর রাফি বসে কথা বলছে। আমাকে দেখে মায়া ইশারায় আমাকে ডাকলো, বাট আমি এড়িয়ে ক্লাসে চলে গেলাম। এটা দেখে মায়ের কেমন জানি সন্দেহ হতে লাগলো। তখন পাশ থেকে নীলা বলে, কি রে মায়া, প্রিন্সের আবার হঠাৎ কি হলো? তোকে কেমন যেন এড়িয়ে চলছে, কাহিনীটা ঠিক বুঝতে পারলাম না। আমিও তো সেটাই বলছি, ও আমাকে এমন এড়িয়ে চলছে কেন? বিষয়টা আমার কেমন যেন ভাবাচ্ছে। আসলে তো তাই। আচ্ছা যাই হোক, এটা পরে দেখা যাবে, এখন ক্লাসে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি মায়াকে এড়িয়ে ক্লাসে চলে আসলাম। এসে রায়হানের পাশে বসে পড়ি। ওকে দেখতে পেলাম কেমন যেন রেগে আছে। তখন আমি রায়হানকে জিজ্ঞেস করলাম, তুই কি কালকের ব্যাপার নিয়ে এখনো রেগে আছিস? রেগে থাকবো না তো কি করবো? হ্যাঁ, শুধু তোর জন্য কিছু করতে পারছি না, না হলে আমি যে ওর কি করতাম আমি নিজেও জানি না। ওর কত বড় সাহস আমার বন্ধুর গায়ে হাত তোলে। আরে ভাই, এত প্যারা নিস না তো, যা হয়েছে হয়েছে, বাদ দিন রে ভাই এগুলো। তারপর আমরা ক্লাস শেষ করে টিফিন পিরিয়ডে ক্যান্টিনে চলে আসলাম। আমি আর রায়হান একসাথে বসে খাবার খাচ্ছি।
তখন নীলার আগমন। নীলা রায়হানকে বলল, কিরে রায়হান, কি খবর তোর? কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আমিও ভালো। তা প্রিন্স, তোমার কি খবর? আর তুমি দেখলাম আজকে আমাদের এড়িয়ে চলে গেলে, কাহিনীটা কি বলো তো? আরে না, তেমন কোনো কাহিনী নেই। আর আজকে এমনি মনটা ভালো লাগছিল না, তাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাইনি। আমার তো মনে হচ্ছে এর ভেতরে কোনো কাহিনী আছে। আমাকে খুলে বলো তো কি হয়েছে? আরে না আপু, তেমন কিছু হয়নি, এমনি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কথাটা বলতে চাচ্ছ না। আরে আপু, তেমন কিছু না। তখন নীলা রায়হানকে জিজ্ঞেস করলো, রায়হান, তুই তো সারাক্ষণই প্রিন্সের সাথেই থাকিস, তাই না? তুই তো নিশ্চয়ই জানবি যে কাহিনীটা কি। আমাকে বল তো। যদি মিথ্যা বলিস তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু আর কখনো তোর সাথে কথাই বলবো না। নীলার এমন কথা শুনে রায়হান ভয় পেয়ে যায়, কেননা রায়হান নীলাকে অনেক ভালোবাসে। তাই রায়হান সব সত্য কথা নীলাকে বলে দেয়। আর এটা বলার কারণে আমি রায়হানের দিকে রাগীভাবে তাকিয়ে আছি। ও আমাকে তোয়াক্কা না করে গড়গড় করে সবকিছু বলতেই থাকে। তখন নীলা রাগে কণ্ঠে বলে ওঠে, কি বললে? ওর এত বড় সাহস! দাঁড়াও, আমি আজকেই মায়াকে সব বলছি, তারপর এই রাফি ব্যবস্থা করে ছাড়বো। রায়হান, তোর সাথে আমার একটু কথা আছে, পরে আমার সাথে দেখা করিস। ঠিক আছে আপু, ভার্সিটি ছুটি হওয়ার পর আমি আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আর তোরা থাক, আমি যাচ্ছি। নীলা যাওয়ার পরে আমি রায়হানকে উত্তম মাধ্যম দিতে লাগলাম। শালা, তোকে কতবার করে না করেছি যে কাউকে বলবি না, আর শালা তুই কিনা পেট পাতলা, সব গড় গড় করে বলে দিলি। আরে ভাই কি করব বল, নীলা আপু যেভাবে আমাকে বললো যে আমার সাথে কথা বলবে না, এটা শুনেই আচ্ছা আমার সাথে কথা বলবে না, এটা শুনেই তো আমার মুখ দিয়ে সব সত্য কথা বের হয়ে গেল। হাজার হলেও ভালোবাসার মানুষ তার সাথে যদি কথা না হয়, তাহলে তো বুঝতেই পারছিস। যা শালা পাগল, তোর সাথে কোনো কথাই নেই শালা। ওই থেকে নীলা দেখতে পেল যে মায়া রাফির সাথে কথা বলছে। তখন নীলা মায়ের সামনে গিয়ে সব সত্য কথা খুলে পড়ল। সব শুনে রাফি জিজ্ঞেস করলো, তোকে এই কথা কে বলেছে, এইসব মিথ্যা কথা? এসব কথা আমাকে রায়হান বলেছে, বুঝতে পেরেছিস? তখন মায়াপুর রাফির গালে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল আর বলতে শুরু করলো, তোর সাহস হয় কি করে প্রিন্সের গায়ে হাত তোলার? আর ও আমার সাথে মিশবে কি মিশবে না এটা তুই বলার কি? তোকে কি আমি এই প্রায়োরিটি দিয়েছি? তুই কি হোস আমার, যে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। আর আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপটা এখানেই শেষ। মায়া, তুই সামান্য একটা ছেলের জন্য আমাকে থাপ্পড় মারলি, আর আমাদের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিতে চাইলি? তোর সাহস কী করে হয় ওকে সামান্য ছেলে বলার? আর হ্যাঁ, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। আর আজকের পর থেকে আমি তোর এই মুখটা দেখতে চাই না, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে, তুই যেহেতু আমার সাথে কথা বলতে চাচ্ছিস না, আর আমার মুখও দেখতে যাচ্ছিস না, আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছিস না, ঠিক আছে, আমাদের এত দিনের ফ্রেন্ডশিপের সমাপ্তিটা এখানেই ঘটলো। এটা বলে রাফি ওই জায়গা থেকে চলে যায়। আর মায়া যেন রাগে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তখন নীলা মায়াকে বলল, আরে দোস্ত, কুল কুল, নিজেকে কন্ট্রোল কর। এটা পাবলিক প্লেস, এখানে এত হাইপার হোস না। আমি তোকে এর আগেও অনেকবার বলেছিলাম রাফির থেকে দূরে দূরে থাক, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। হ্যাঁ রে, তুই সত্যি কথাই বলেছিস। আসলে আমি অন্ধ হয়ে গেছিলাম বন্ধুত্বের কারণ, কিন্তু আমি জানতাম না যে ওই বন্ধুটাই আমার পেছনে পেছনে ছুরি মারবে। যা হওয়ার সেটাই হয়ে গিয়েছে, এখন এটা ভুলে যা, আর প্রিন্সকে কিভাবে ম্যানেজ করবি সেটা দেখ। হ্যাঁ রে, সেটাই দেখতে হবে। এটা বলে মায়া আমাকে খোঁজার জন্য ক্যান্টিনের দিকে আসে, কিন্তু আমাকে পায় না, কারণ আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আমি ক্লাসে গিয়েছি এর কারণে। তারপর সবগুলো ক্লাস শেষ করে যখন আমি আর রায়হান বের হই, তখন দেখতে পাই মায়া আর নীলা আপু আমার আর রায়হানের জন্য অপেক্ষা করছে। তখন আমি আর রায়হান ওদেরকে এড়িয়ে চলে যেতে চাইলে ওরা দুজনে আমাদেরকে থামিয়ে দেয়। আর নীলা রায়হানকে বলে, কি রে রায়হান, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে না আমি বললাম ছুটির পরে আমার সাথে দেখা করতে, আর তুই সেটা না করে আমাকে এড়িয়ে চলে যাচ্ছিস। সরি আপু, আসলে আমার মনে ছিল না, প্রিন্সের সাথে কথা বলতে বলতে খেয়ালই ছিল না। আচ্ছা এখন বলেন কি বলবেন? এখানে বলা যাবে না, একটা সাইডে চল। এই কথা বলে নীলা রায়হানকে নিয়ে অন্য একটা সাইডে চলে গেল। আর তারপর মায়া আমাকে বলল, প্রিন্স, তোর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে আপু, বলেন কি বলতে চান। আমার আবার তাড়া আছে, বাসায় যেতে হবে। আসলে মূলত আমি মায়াপুকে এড়িয়ে চলার জন্য এই কথাটা বললাম। তখন মায়াপু বলল, এখানে বলা যাবে না, আয় সামনে যে পার্ক আছে ওইখানে যাবো, ওখানে গিয়ে তোকে আসল কথাটা বলবো। আরে আপু,
আমার তাড়া আছে, প্লিজ আপু আপনি এখানেই বলুন। তখন মায়া রাগে রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, তোকে বলেছি না আমার সাথে যেতে, আর তোর কাজের 12টা বাজিয়ে ছাড়বো। আর একটা কথাও না বলে আমার সাথে চল, আর যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তোকে আমি তুলে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? মায়াপুর এমন কথায় আমি ভয় পেয়ে যাই, তাই আর একটা কথাও না বলে আমি মায়াপুর পেছন পেছন যাইতে লাগি। তারপর মায়াপু একটা রিক্সা দাঁড় করায় আর রিক্সায় উঠে আমাকে বলে, কে দাঁড়িয়ে আছিস কেন, রিক্সায় ওঠ, কথা কাটা যায়নি নাকি? তখন আমি বললাম, কি বলছেন কি আপু, আমি আর আপনি একই রিক্সা যাব? এটা কেমন দেখায় না? আর লোকে কি বলবে, একবার ভেবে দেখেছেন? লোক মাই ফুড, কে কি ভাবলো বা কি কি মনে করলো সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে রিক্সায় উঠতে বলেছি, ব্যাস এইটুকুই আমার একটা কথা। আর আমার কথা এদিক ওদিক যেন না হয়। মায়াপুর এমন কথা শুনে রিক্সাওয়ালা মামা হাসে, এটা দেখে আমার রাগ উঠে গেল। আর মায়াপুর এমন রাগ দেখে আমি আর কোনো কথা না বলে রিক্সায় উঠে পড়লাম। আমি রিক্সার এক সাইডে জড়সড়ো হয়ে বসে আছি, যেন মায়াপুর সাথে ছোঁয়া না লাগে। তখন আমার এমনভাবে বসে দেখে মায়াপু আমাকে বলল, কিরে এমন হামলার মতো বসে আছিস কেন? ভালো করে বসতে পারিস না? অমন করে বসলে তো পড়ে যাবি, ঠিক করে বস। আর একটা কথা যেন আমাকে একই কথা বারবার না বলতে হয়। মায়াপুর কথায় আমি ঠিকভাবে বসলাম, কেননা যে পরিমাণে রেগে আছে দেখে আমার ভয় লাগছে। তারপর আমি চুপচাপ বসে রইলাম। তারপর রিক্সাটা একটা পার্কের সামনে আসলো। মায়াপু ভাড়াটা মিটিয়ে একটা নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে গেল। এই টাইমে কেউ নেই বলেই আমরা এখানে আসি, না হলে অন্য সময় এখানে আসলে লোকের সমাগম লেগেই থাকে। তখন মায়াপু আমাকে বলতে শুরু করলো, তোকে যদি কেউ বলে আমার সাথে কথা না বলতে, তুই কি তার সাথে মানে তার কথা মতো আমার সাথে কথা বলবি না? তোর সাথে কি হাত পা নেই? তুই কি প্রতিবাদ করতে জানিস না? ও তোকে থাপ্পড় মারলো আর তুই ওকে এমনি এমনি ছেড়ে দিলি? দেখেন আপু, হাত পা আমারও আছে, আমিও চাইলে মারতে পারতাম, কিন্তু ওই ছেলেটা আপনার ফ্রেন্ড ছিল বিদায় আমি ওকে কিছু করিনি। না হলে আমিও দেখিয়ে দিতাম আমি কি করতে পারি আর না পারি। আর আরেকটা কথা, আমি এখানে মারামারি করার জন্য আসিনি, আমি এখানে লেখাপড়া করার জন্য এসেছি। তাই আমি চাই না আপনার জন্য আমার লেখাপড়ার কোনো ক্ষতি হোক। আমি কি তোকে বলেছি তুই তো পড়ালেখার ক্ষতি হোক? বা আমি কি তোকে বলেছি যে লেখাপড়া করতে দিচ্ছি না? হ্যাঁ বল আমাকে। আর ও আমার বন্ধু বলেই কি তুই অন্যায়ের প্রতিবাদ করবি না? বন্ধু হয়েছে তো কী হয়েছে? একটা কথা মনে রাখবি, যে অন্যায় করে আর যে অন্যায় সয় দুইজনেই সমান অপরাধী। আরে না আপু, আপনি কোনো ডিস্টার্ব করেন নাই, কিন্তু পরে ঝামেলা হবে বিদায় আমি ওর সাথে আর লাগতে চাইনি। তাই বলে তুই ওর জন্য আমার সাথে কথা বলবি না, আমাকে এড়িয়ে চলবি? আমি কি কোনো অপরাধ করেছি বল, যে তার শাস্তি তুই আমাকে দিচ্ছিস? আরে আমি আপনার সাথে কথা বলে কি আর না বলে কি, আমি আপনার কি যে আমার আপনার সাথে কথা বলতে হবে? আর আপনার থেকে এড়িয়ে চলে আপনার কি এমন ক্ষতি হবে শুনি? তুই আমার কে, তাই না? দাঁড়া দেখাচ্ছি তোকে যে তুই আমার কে। তাই বলে আমি প্রিন্সকে জড়িয়ে ধরে ও ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট ধরে ওকে কিস করেই যাচ্ছি। তারপর ওকে ছেড়ে দিয়ে বললাম, এবার বুঝতে পেরেছিস আমি তোর কি আর তুই আমার কি? এ আপু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি এই পাবলিক প্লেসে এসব কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আর ইউ ম্যাড? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। আর আমি তোর প্রেমে পড়ে মাতোয়ারা হয়ে গেছি। তুই শুধু আমার সাথে একবেলা কথা বলিসনি, তাই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দেখ প্রিন্স, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু এটাই জানি যে আমি তোকে ভালোবাসি, আর যে কোনো কিছুর বিনিময়ে আমার শুধু তোকেই লাগবে। এগুলো কি বলছেন কি আপু আপনি? আপনার কি মাথা ঠিক আছে? কোথায় আপনি আর কোথায় আমি? আপনি বড়লোকের দোলালি মেয়ে, আর আমি কি না সাধারণ একটা মধ্যবিত্ত করে সন্তান। আমাদের সাথে এগুলো যায় না। প্লিজ আপু, একটাবার ভেবে দেখেন। কখন থেকে শুধু আপু আপু করে মাথাটা ঝালাপাড়া করে দিলি? একটা থাপ্পড় মেরে না তোর আপু বলা বের করে দেবো, ফাজিল কোথাকার। আর কে বলেছে যে আমাদের যায় না? তুই আর আমি রাজি থাকলেই হলো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। সেটা নিয়ে তোর ভাবতে হবে না, বুঝতে পেরেছিস? হাতারাম কোথাকার। আপু বলবো না তো কি বলবো? আপনি আমার থেকে সিনিয়র, তো আমি আপনাকে কি বলে ডাকবো? আর আপনি আরেকটা বার ভেবে দেখেন, কোথায় আপনি আর কোথায় আমি? আমাকে মায়া বলে রাখবি, বুঝতে পেরেছিস? আর আমি ভেবে চিন্তেই তারপরেই ডিসিশন নিয়েছি, আমার তোকেই লাগবে। আদারওয়াইজ আমার আর কাউকেই চাই না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে।
মায়াপুর এমন কথা শুনে ভেতর ভেতর আমি যেন খুশিতে আত্মহর হয়ে যাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমিও মায়াপুকে যখন প্রথম দেখেছিলাম সেদিনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভয়ে বলতে পারতেছিলাম না। আর আছে কিনা সেই মায়াপুই আমাকে বলে দিল সে নাকি আমাকে ভালোবাসে। তখন আমি বললাম ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আবার আপনি করে বলছিস কেন? তুমি করে বল। আর এখন থেকে আমিও তুমি করে বলবো। আমার শোনাবো না? এইভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? হায় হায়, আমার পিচ্চিটা বলে কি? আমার পিচ্চিটা নাকি আবার লজ্জা আছে? বলি লজ্জা মেয়েদের থাকতে হয়, ছেলেদের না। হ্যাঁ, তোমার বলছে ছেলেদেরও লজ্জা আছে, আর তোমার যেহেতু লজ্জা নেই তাই আল্লাহ তোমার লজ্জাটা আমাকে দিয়ে দিয়েছে। ও মা, তাই নাকি? আমার বাবুটা দেখে অনেক লজ্জা। আসো বাবু, তোমার লজ্জাটা ভাঙিয়ে দিই। এই বলে আমি আবারও প্রিন্সের ঠোঁটের সাথে আমার ঠোঁটে মিলিন করে দিলাম, আদর করতে লাগলাম। আর প্রিন্সও এখন রেসপন্স করছে। এই কারণে আমি যেন এখন পাগল হয়ে যাচ্ছি। তখন প্রিন্স আমাকে ধাক্কা দিয়ে বলল, এই মায়া, কি করছো কি এগুলা? তুমি কি বাসরটা এখানেই সেরে ফেলবা? হ্যাঁ, তোমার কি লজ্জা করে না? আরে বাবু, তুমি না একটু আগেই বললে আমার লজ্জা নেই, তাহলে এখন লজ্জার কথা বলছো কেন? আর ইচ্ছে তো করছে বাসর এখানেই সেরে ফেলি। কি বলো, সেরে ফেলবো নাকি? তোমার সাথে থাকলে দেখি আমি পচা ছেলে হয়ে যাব। তোমার সাথে আর থাকাই যাবে না, পচা মেয়ে কোথাকার। ওরে বাবা, তাই নাকি? আমি পচা মেয়ে তাই না? দাঁড়াও, আমি ভালো ছেলেটাকে কেমন করে পচা বানানো হয় সেটাই করছি। এটা বলে যখন আমি প্রিন্সকে আবারও আদর করতে যাব, তখনই প্রিন্স ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ওর এমন বাচ্চামো স্বভাবটা দেখে আমি যেন ক্রমশ আরও ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মায়ের এমন পাগলামি দেখে ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। আর ওইদিকে কি বলবেন আপু, যার জন্য আমাকে এভাবে নিয়ে আসলেন? দাঁড়া, আমি বলছি। এত অস্থির হচ্ছিস কেন? মনে হচ্ছে বাসায় বউ রেখে এসেছিস। আরে ধুর, কি বলেন এসব আপু? আমরা কি এখনোই বিয়ের বয়স হয়েছে? কোচি খোকা, তোমার বিয়ের বয়স হবে কেন? বিয়ের বয়স তো আমার হয়েছে। ও মা, তাই তাহলে বিয়ে করে নিলেই তো পারেন। আমার বিয়ে নিয়ে দেখছি তোর অনেক তাড়া। দাঁড়া, তোর তাড়া ছোটাচ্ছি। এটা বলেই আমি রায়হানকে জড়িয়ে ধরে কিস করে দিলাম। তখন রায়হান ছোটার জন্য শব্দ করছে আর আমাকে ধাক্কাচ্ছে। আর অনেকক্ষণ পর আমি রায়হানকে ছেড়ে দিলাম। তখন রায়হান আমাকে বলল, কি করছেন কি আপু? আপনি পাগল হয়ে গেছেন? আমি আপনার কে হই যে আপনি আমাকে এভাবে কিস করছেন? যদিও কিস করার কারণে আমি অনেক খুশি, তাও নীলা যেন বসে না পারে তার জন্য এমন করলাম। তখন নীলা আমাকে বলল, কেন বাবু, তোমার কি ভালো লাগেনি? আর তুমি আমার কে? মানে তুমি আমার পিচ্চি জামাই। কি বলেন? আপনি আপনার মতো বুইরা বেডি কিনা আমার মতো পিচ্ছি ছেলের বউ হবে? এইগুলো দেখার আগে আল্লাহ আমাকে উঠিয়ে নিল না কেন? আর আমি আরো বললাম, আমার ভার্জিন ঠোঁটগুলো এই বুইরা বেডির খেয়ে ফেলাইলো। এইগুলো দেখার বাকি ছিল আমার। আমি এ জীবনে আর রাখবো না। আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই আমাকে বুইরা বেটি বললি? তবে রে, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এটা বলেই আমি রায়হানের গলাটা চেপে ধরলাম। কিছুক্ষণ ধরে রাখার পর দেখলাম ও কেমন জানি হাত পা ছেড়ে দিয়েছে। তারপর আমি ওর গলাটা ছেড়ে দিলাম। আর সাথে সাথে ওখানে সে বলল। এটা দেখে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। তখন আমি রায়হানকে পাগলের মতো ডাকছিলাম, রায়হান, এই রায়হান, কি হয়েছে তোর? প্লিজ আমাকে মাফ করে দে। আমি ভুল করে ফেলেছি। রাগের বশে কি থেকে কি করে ফেললাম। এই রায়হান, ওঠ না প্লিজ রায়হান। আসলে আমার কিছুই হয়নি। আমি নীলাকে ভয় দেখানোর জন্য এমন অভিনয় করেছি। অনেকক্ষণ অভিনয় করার পর দেখতে পেলাম নীলা সত্যি সত্যি কেঁদে দিয়েছে। তখন আমি উঠে ওকে চরে নিয়ে বললাম, এই কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমার কিছুই হয়নি। তুই ঠিক আছিস তো? তোর কিছুই হয়নি তো? প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এরকম করবো না। নীলা এগুলো বলে রায়হানের মুখে চোখে বারবার চুমু খাচ্ছে আর জড়িয়ে ধরছে। নীলার এমন পাগলামি দেখে রায়হান আসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সে এটা বুঝতে পারে যে নীলা তাকে কতটা ভালোবাসে। এটা দেখে রায়হানের মুখে হাসি ফুটে ওঠে। তখন রায়হান নীলাকে জড়িয়ে ধরে বলে, এত পাগল হচ্ছ কেন? আমার কিছুই হয়নি। আর তখন আমি ওই কথাটা তোমাকে মজা করে বলেছি। আর সত্যি বলতে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভয়ে তোমাকে বলতে পারিনি। কি বলছিস তুই? সত্যি আমাকে ভালোবাসিস? এটা বলেই আমি রায়হানকে আবারও কিস করে দিলাম। অনেকক্ষণ কিস করার পর রায়হান আমাকে বলল, আরে কি করছো এসব? পাগল হয়ে গেলে নাকি? এটা পাবলিক প্লেস, এটা কি ভুলে গিয়েছো?
আসলে আমার মাথায় ছিল না যেটা পাবলিক প্লেস। তোকে কাছে পেলে আমি যেন সব কিছু ভুলে যাই। সব কিছু ভুলে যাও, ঠিক আছে, আমাকে কিন্তু ভুলে যেও না আবার। তোকে ভুলবো কি করে? তুই যে আমার বেঁচে থাকার অপশন। তুই না থাকলে আমি যে মরেই যাব। আরেকবার যদি এগুলো বলো তাহলে তোমার সাথে আমি আর কথাই বলবো না। ঠিক আছে, বাবুটা রাগ করো না। এভাবে রায়হান আর নীলার সিটিংটা হয়ে গেল। দেখতে দেখতে আমার আর মায়ের ভালোবাসাটা আরো গভীর হতে লাগলো। এখন চলেন বাস্তবে ফিরে আসি। আমার আর মায়ের প্রেম হওয়ার পরে রাফি মায়ের কাছে মাপ চায়, আর মায়াও মাপ করে বন্ধুত্বটা আবার ঠিক করে নেয়। আর এটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ফুল, কারণ আমরা জানতাম না যে রাফির মনে আমাদের দুজনকে নিয়ে কুমন্ত ঘোরাফেরা করেছে। এভাবে আমার আর মায়ের ভালোবাসা খুবই ভালো চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাফি কালো থাবায় আমার আর মায়ের ভালোবাসার মধ্যে কাল হয়ে দাঁড়ায়। আপনারা তো সবাই জানেন এখন এআর যুগ, আর এখন মানুষ চাইলে কি না কি করতে পারে। আর রাফিও ঠিক এটাই করলো। আমার আর একটা মেয়ের মুখের এডিট করে মায়াকে দেখালো, আর মায়া ভুল বুঝে আমার সাথে ব্রেকআপ করে দিল। আমি মায়াকে অনেক বুঝিয়েছি, কিন্তু মায়া আমার কোনো কথাই শুনেনি। মায়া আমাকে বলে, তোর মতো থার্ড ক্লাস ছেলেকে আমার ভালোবাসাটাই না ভুল হয়ে গেছে। তোকে আমি কত ভালোবেসেছি, আর তুই কিনা আমার ভালোবাসার কোনো মূল্যই দিলি না। একটা মেয়ের দেহের কাছে বিলীন হয়ে গেলি। আরে তোর যদি দেহই লাগতো তাহলে আমাকে বলতি, আমি যদি উজাড় করে দিতাম তোকে সব কিছু। কিন্তু তা না করে অন্য একটা মেয়ের সাথে আমার বলতেও ঘৃণা করছে। ছি, কি দেইনি আমি তোকে? বল, তোকে আমি কি দেইনি? সবই তো দিয়েছিলাম। দেহ চাইতি, এটাও তো দিয়ে দিতাম। তারপরও কেন তুই আমার সাথে এরকম প্রতারণা করলি? মায়া বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি। এসব কিছু সাজানো নাটক। তুমি এতদিনে আমাকে এই চিনলে যে আমি কিনা তোমাকে ছুঁয়েও দেখতাম না, আর সে আমি কিনা অন্য মেয়ের সাথে এসব করব। তুমি ভাবলে কি করে? তোমার চিন্তাধারা এতটা নিজ। ঠিক আছে, আমি আর কখনো তোমাকে আমার এই মুখই দেখাবো না। তুমি যেদিন জানতে পারবে যে এটা মিছে ছিল, সেদিন অনেক পস্তাবে। সেদিন আমার কাছে হাজার আশা চাইলেও আমি সেদিন তোমাকে ফিরিয়ে নেব না, কথাটা মাথায় রেখো। তখন মায়া বলল, আরে যা, তোর মতো ছেলের সাথে আমার কথা বলতে ঘৃণা লাগছে। তারপর থেকে আমার সামনে আর কখনো আসবি না। ঠিক আছে, তুমি যেহেতু আমার এই মুখ দেখতে চাও না, তাহলে এটাই হবে। এটা বলে আমি মায়ের সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে আসলাম। আজ অনেক কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই। তাহলে সবাই নাকি ছেলেদের দুর্বল ভাবে, কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারছি না। বাসায় কাউকে কিছু না বলে দরজাটা আটকে দিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে অনেক কান্না করলাম। ঝর্ণার পানির সাথে সাথে আমার চোখের পানি যেন মিলিয়ে গেল। আর নিচে প্রতিজ্ঞা করলাম যে আমার এই মুখ আমি আর মায়াকে দেখাবো না। তারপর আমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে আসলাম। এভাবে অনেক দিন পার হয়ে গেল। তো হঠাৎ একদিন মায়াকে রাফি বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত, আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তুই কিনা ওই ছেলের জন্য আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট করে দিলি। কি বলবো বল, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম সে কিনা আমাকে ঠকালো। এগুলো বাদ দিয়ে এখন সামনে কি করবি সেটা নিয়ে চিন্তা কর। আর পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নেই। তাই সামনে কি হবে সেটা নিয়ে ভাব। আর তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি, কি করে যে বলি। এত বনিতা না করে কি বলবি বলে ফেল, এখন এত বনিতা দেখার সময় নেই। সত্যি কথা বলতে আমি তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে অনেক ভালোবাসি। আমি প্রিন্সের থেকে তোকে অনেক ভালোবাসা দিব, যে ভালোবাসা পেলে তুই প্রিন্সকে ভুলে যাবি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। কি বলছিস তুই এগুলো? তোর কি মাথা ঠিক আছে? তার মানে তুই আমাকে যা দেখিয়েছিস সব মিথ্যে ছিল? নিজে সত্যি কথাই বলেছিল যে তোকে যেন আমি কখনো বিশ্বাস না করি, কিন্তু আমি নীলার কথা না শুনে তোকে বিশ্বাস করেছিলাম। আর এটা ছিল আমার সব থেকে বড় ভুল। কি করে পারলি তুই এমনটা করতে? কি এমন ক্ষতি করেছিলাম আমি তোর? আমার সাথে তুই এমন খেলাও খেলতে পারলি? হ্যাঁ করেছি, শুধু তোকে ভালোবাসি বলে। আর আমি এতদিন যা যা বলেছি সব মিথ্যা। আর ওইগুলো যা ছিল সবই এআই দিয়ে এডিট করা ছিল। আর তুই আমার ফাঁদে পা দিলি। কি করিনি আমি তোর জন্য আমি কুত্তার মতো তোর পিছু পিছু ঘুরেছি, তোর থাপ্পড় খেয়েছি, তোর বকা শুনেছি, শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। আর তুই কিনা আমাকে পাত্তাই দিলি না। কোথাকার কোন ছেলে তাকে দেখেই তুই ফিদা হয়ে গেলি। একটা সত্যি কথা বলতো, আমি দেখতে কি ওর থেকে খারাপ? তারপরেও কেন তুই আমাকে ভালোবাসলি না? ভালোবাসা আসে মন থেকে, আর তোর প্রতি আমার কোনো ফিলিংসই ছিল না। তোকে শুধু আমি বন্ধুই ভাবতাম, আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। প্রিন্স আমাকে বারবার বলেছিল
তোর সাথে যেন বন্ধুত্ব না করি, তোর সাথে যেন না মিশি, কিন্তু প্রিন্সের কথা না শুনে আমি তোর সাথে বন্ধুত্ব করি। এটাই ছিল আমার বড় ভুল। আর তুই কিনা সেই বন্ধুত্বের দোহাই দিয়ে আমার আমার পিঠে ছুরি মারলি। আজটা তুই একদম ঠিক করিসনি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো কথা নেই। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। অনেক অপমান করেছিস, অনেক কথা শুনিয়েছিস, কিন্তু আজ আর তোর রেহাই নেই। আজ তোকে রেপ করে আমি আমার ভালোবাসা আদায় করে নিব। দেখি আজ তোকে কে বাঁচায়। কি বলছিস সেগুলো তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ, তুই আমার এমন বড় কোনো ক্ষতি করিস না। প্লিজ আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব তোকে? আর আমি হাসালি, তোর জন্য কিনা করেছি আমি, কিন্তু তারপরেও তোর কাছ থেকে পেয়েছি শুধু অপমান আর লাঞ্ছনা। আজকে তোর কোনো রেহাই নেই, আজকের শেষ দেখেই ছাড়বো। এটা বলেই রাফি মায়ের ওনাটা হাত দিয়ে টান দিয়ে ফেলে দিল, আর মায়া চিৎকার করতে লাগলো। মায়ের চিৎকার শুনে পাশ দিয়ে রায়হান যাচ্ছিল। রায়হান মায়ের চিৎকার শুনে ওর কাছে যায়, গিয়ে দেখতে পায় রাফি ওকে ধর্ষণ করার চেষ্টা করছে। আর এটা দেখে রায়হানের মাথা গরম হয়ে যায়, আর পাশে থাকা একটা লাঠি দিয়ে রাফিকে ইচ্ছা মতো পেটাতে লাগে, আর রাফি মারকে অজ্ঞান হয়ে যায়। তারপর রায়হান পুলিশকে ফোন দেয়, আর পুলিশ এসে রাফিকে ধরে নিয়ে যায়। তারপর রায়হান মায়াকে বলে, এখন দেখলেন তো কে আসল শয়তান। ভালো করে যাচাই বাছাই না করে আপনি প্রিন্সকে কত কথাই না শুনিয়েছেন, শেষ পর্যন্ত কিনা সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। এখন আপনি খুশি তো? প্লিজ রায়হান, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি ওর মনে মনে এই শয়তানি বুদ্ধি এঁকেছিল। প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ আমার কাছে নয়, যার সাথে আপনি অন্যায় করেছেন তার কাছে চান। আর চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এটা বলে রায়হান মায়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে, আর মায়া বাসায় গিয়ে অঝরে কান্না করতে লাগে, আর আমার নাম্বারে ফোন দিতে লাগে, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। এটা একটা কারণ আছে, আর সেটা হলো আমি জানি মায়া একদিন না একদিন তার ভুলটা বুঝতে পারবে, আর সেই দিন সে আমাকে ফোন করবে। আর তাই তো আমি এই সিমটা বন্ধ করে রেখেছি, আর অন্য একটা সিম দিয়ে শুধু বাড়ির লোক আর রায়হানের সাথে যোগাযোগ রেখেছি। এভাবেই দেখতে দেখতে অনেকদিন পার হয়ে যায়, বলতে গেলে অনেক বছর। মায়া এখন আর আগের মতো নেই, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, শুধু আমার জন্য কান্না করে। আর কান্না করেই বা কি হবে, এখন তো আর কিছু করার নেই। আমি আর মায়ের কাছে ফিরে যেতে চাই না। রায়হান আমাকে অনেকবার মায়াকে মাফ করে দিতে বলে, আর এই কথা তুলতে আমি রায়হানের কলটা কেটে দেই। দেখতে দেখতে অনেকদিন পার হয়ে যায়, আর আমার আর রায়হানের পড়ালেখা শেষ হয়ে যায়। আমি এখন ভালো একটা চাকরি করি, আর রায়হান ওর বাবার বিজনেসটা দেখাশোনা করে। হঠাৎ রায়হান একদিন খবর দিল তার নাকি নীলের সাথে বিয়ে, আর তার বিয়েতে নাকি আমার উপস্থিত হতেই হবে। আর বাধ্য হয়ে রায়হানের কথায় রাজি হয়ে গেলাম। আর ওইদিকে মায়া, অনেক তো হলো, এখন তো নিজেকে একটু চেঞ্জ করে নে। তোকে অনেকবার বলেছিলাম রাফি ছেলেটা ভালো না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আর শেষমেশ দেখলি তো আমার কথাটাই সত্যি হলো। আর শোন, যে জন্য তোর কাছে আসা, আমার আর রায়হানের সামনের মাসে 1 তারিখে বিয়ে, আর তোকে কিন্তু আমার বিয়েতে আসতেই হবে। দেখ নীলা, আমার মনের অবস্থা ভালো নেই। প্লিজ আমাকে জোর করিস না, আমি তোর বিয়েতে যেতে পারবো না। আর প্রিন্সের কি কোনো খোঁজ খবর পেয়েছিস? যদি পেয়ে থাকিস আমাকে বল না রে। তোকে দেখতে চেয়ে আমার খুব ইচ্ছে করছে। আমি যে আর ওকে না দেখে থাকতে পারছি না। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। প্লিজ। আজাইরা কথাবার্তা বাদ দিবি? একটা থাপ্পড় দিয়ে তোর আজাইরা কথাবার্তা বন্ধ করে দেব। আর শোন, তুই যদি আমার বিয়ের মধ্যে না যাস তাহলে অনেক বড় কোনো একটা জিনিস মিস করবি, আর যদি যাস তাহলে তোরই ভালো। কি বলিস, যাবি তো? কী রে সেই জিনিসটা, বল না রে। সেটা না হয় সারপ্রাইজই থাক। যদি যাস তো তোর জন্য ভালো, আর যদি না যাস তাহলে তোর জন্যই ক্ষতি। আচ্ছা থাক, আমার এবার শপিং করতে যেতে হবে। আর কথাটা মাথায় রাখিস, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তুই আমাকে কি বোঝাতে যাচ্ছিস? আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বল না রে। আরে বুদ্ধু, তুই তো মাথা মোটা, তুই তো কিছুই বুঝবি না। তোকে যেটা বলছি তুই সেটাই করিস, তাহলেই তোর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোর বিয়েতে। এবার খুশি? অনেক খুশি। আচ্ছা তাহলে রায়হান আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি যাই। নীলা মায়ের সাথে কথা বলে রায়হানের সাথে শপিংয়ে চলে যায়, আর শপিং করতে গিয়ে রায়হানকে বলে, কি ব্যাপার সোনা, তোমার মনে হচ্ছে তরই শুইছে না? বারবার ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছ। আরে বলি, আমি কি ওরে যাচ্ছি নাকি? উড়ে যেতে দিলে তো যাবে, আমি তোমাকে আমার মনের কাছে বন্দি করে রেখেছি, হাজার চাইলেও আর যেতে দেব না। ও আরেকটা কথা, তুমি কি মায়া আপুকে আমাদের বিয়েতে আসতে বলেছো?
হ্যাঁ, আসতে বলেছি। পাগলেটা আসতে চাইছিল না। পাগলিটা প্রিন্সকে অনেক ভালোবাসে, কিন্তু ওর মাথা মোটা থাকার কারণে আজকে এত সব ওকে ফেস করতে হচ্ছে। ও যদি তখন আমার কথা শুনতো তাহলে ওর এমন দিন দেখতেই হতো না। ও আমাদের মতো এমন হ্যাপি লাইফ লিড করতে পারতো। কিন্তু কথাই আছে না, বেশি ভালোবাসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওদের ক্ষেত্রেও ঠিক এটাই হলো, বুঝলা? হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলেছ। কিন্তু এখন আমাদেরই ওদেরকে দুজনকে এক করে দিতে হবে, যে করেই হোক। একদিকে প্রিন্স নিজে নিজে কষ্ট পাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না, আর অন্যদিকে মায়াপু ধীরে ধীরে নিজেকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এখন আমাদেরই যে কোনো কিছু একটা করতে হবে, যে কোনোভাবেই হোক ওদের মিলিয়ে দিতে হবে। এইভাবে দেখতে দেখতে ওদের মাকে শেষ হয়ে যায় আর ওরা বাসায় চলে যায়। আর এদিকে আমি এখনো মায়াকে ভুলতেই পারিনি, শুধু ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছি। চাইলেই কি আর ভোলা সম্ভব? এইভাবে দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে আসলো। আর বিয়ের দিন আমি ওদের বাসায় যেতেই অবাক হয়ে গেলাম, দেখলাম ওখানে মায়াও আছে। ওকে দেখে আমার মাথা যেন গরম হয়ে গেল, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন আর আগের মতো আগের মেয়েটাকে দেখছি না, একদম যেন চেনা যাচ্ছে না। মায়া আমাকে খেয়াল করলো, দেখলো আমি, তখন মায়া দৌড়ে আমার কাছে আসলো। আমি মায়াকে দেখে এটা ফাঁকা রুমের মধ্যে চলে গেলাম। যখন দরজাটা আটকাতে যাব, তখন মায়া আমার দরজা আটকানোর আগেই রুমের ভেতর ঢুকে দরজাটা আটকে দিল আর আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। মায়া আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ঝ্যাংটা দিয়ে পাটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে নেব, তখনই দেখলাম মায়া একটা হাতে ছুরি নিয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলছে, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, এখান থেকে চলে যাও আর আমাকে মেনে না নাও, তাহলে আমি সুইসাইড করব। অনেক কষ্ট পেয়েছি তোর জন্য, এখন আর এই কষ্ট নিতে পারতেছি না। এখন আমার কাছে এই একটাই অপশান বাকি আছে, শুধু তোকে শেষবার দেখার জন্যই এখনো বেঁচে আছি। না হলে সে কবে আত্মহত্যা করতাম। এটা বলে মায়ের ছুরিটা হাতের মধ্যে একটু পেঁচায় দিতে দেখলাম কতটুকু কেটে গেছে। তারপর আমি মায়ের পাগলামো দেখে আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বললাম, ভাগলে এমন কেন করছো বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আমাকে বলেছিলে আমার মুখ যেন তোমাকে না দেখায়, তাই তো আমি তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম, আর কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না। না সব, তুই মিথ্যে কথা বলছিস। তুই আমাকে ছেড়ে আবার হারিয়ে যাবি। এর থেকে ভালো আমি তোর সামনে আত্মহত্যা করব। আমি আর তোকে ছাড়া থাকতে পারবো না। আমার যে অনেক কষ্ট হয় তোকে ছাড়া, আমি ছাড় ভালো নেই। এই পাগলে, পাগলামো করছো কেন? তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছিস তো? আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? না, আমি আমার পাগলিটাকে ছেড়ে কি কোথাও যেতে পারি? আমিও যে এতদিন আমার পাগলিটাকে ছাড়া ভালো ছিলাম না, আর আমি দূরে থাকলেও সবসময় কিন্তু তোমার খোঁজ খবর রাখতাম, আর রায়হানকে দিয়ে তোমাকে আর রাফিকে ফলো করতাম। তাই তো সেদিন তুমি এত বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছো, বুঝতে পেরেছো? তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি কিনা সেই তোমাকেই ভুল বুঝলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি সেটাই মাথা পেতে নেব। তাই বলে মায়া নিজের গালে নিজে থাপ্পড় মারছে আর কান্না করে যাচ্ছে। তখন আমি মায়ের হাঁটুতে ধরে ওকে কিস করে দিলাম। অনেকক্ষণ কিস করার পর ওকে ছেড়ে দিলাম। তারপর ওকে বললাম, এমন পাগলামি করছো কেন? আমি তো বললামই তোমাকে আমি মাফ করে দিয়েছি। এটা বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। তখন দেখলাম হঠাৎ দরজায় কেউ টোকা মারছে। তখন দরজা খুলে দেখি নীলা আর রায়হান। তখন নীলা মায়াকে বলল, কি বান্ধবী, সারপ্রাইজটা কেমন দিলাম? বলেছিলাম না তোকে অনেক বড় সারপ্রাইজ দেব। কি এবার খুশি তো, নাকি এখনো আমার উপর রাগ করে আছিস? পেতনি কথাকার, তুই আমার সাথে কথা বলবি না। তুই সত্যি কথা বললে কি হতো? তাহলে কি আর আমি এত কষ্ট পেতাম? তুই শুধু শুধু আমাকে কষ্ট দিলি। তোকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো সত্যি কথাটা বলিনি। এবার খুশি তো? হ্যাঁ রে বান্ধবী, অনেক খুশি। আজ তুই আমার জীবনে অনেক বড় উপহার দিয়েছিস আমাকে, অনেক বড় উপকার করলি আমার। তোর উপকার আমি এই জীবনে আর কখনো ভুলবো না। লাভ ইউ বান্ধবী, আই লাভ ইউ। হয়েছে হয়েছে, তোকে আর এত পাম দিতে হবে না। এখন চল, তোদের জন্য আমাদের বিয়ে এখনো আটকে আছে। তাই নাকি? তোর যেন দেখি তোরই সইছে না। তোর সইবে কি করে বল? এতদিন ধরে অপেক্ষা করছে শুধু এই দিনটার জন্য। তাই নাকি?
এইটা তুমি আগে বলবে না? তাহলে বিয়েটা তো আরো আগেই করে নিতাম। হ্যাঁ, তোমাকে বললেই হয়ে যেত, তাই না? তারপর আর কি, রায়হান আর নীলার বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আর ওরা ওদের বাসর ঘর নিয়ে ব্যস্ত। আর বাসর ঘরে কি হয় সেটা তো আপনারা জানেনই। বাসর ঘর একটা ইতিহাসই থাক, ওটা আর আপনাদের জানা লাগবে না। আর যদি জানার শখ থাকে তাহলে বিয়ে করে নিয়ে তারপরে জেনে নেবেন। আর এইদিকে রায়হান আর নীলার বিয়ে দেখে মায়া যেন আর তর্স হয়েছে না। মায়া তার বাসার সবাইকে আমাদের বাসায় পাঠায় আর আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। আর আজকে আমাদের বিয়েও হয়ে যায়। এখন আমি আর মায়া বাসর করে বসে আছি। মায়া আমাকে বলছে, শোনো, চলো না বাসরটা শুরু করে দিই, আমার যে আর তর্স হইছে না। আর ধুর, কি বলো এসব? আজকে কোনো বাসর টাসর করতে পারবো না। আজকে আমি অনেক ক্লান্ত, আমি ঘুমিয়ে যাব। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। কি বলি তুই? তুই বাসর করবি না? তুই ক্লান্ত তাই না? দাঁড়া, তোর ক্লান্তি আমি ছোটাচ্ছি। এটা বলে আমি প্রিন্সের উপরে ঝাঁপিয়ে পড়লাম আর ওকে কিস করতে লাগলাম। কিস করার এক পর্যায়ে আমরা থাক, বাকিটা নাই বললাম, বাকিটা না হয় ইতিহাসেই থাক। আর কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।